তৃণমূল, বিএনপি তৃণমূল যারা করেন তাদের জন্য ভাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা বিএনপি ছেড়ে দেন। বিএনপি ছেড়ে দিয়ে যদি কোনোদিন ক্ষমতায় যেতে চান, যদি কোনোদিন মন্ত্রী অথবা এই লেভেলে কোনো কিছু হতে চান, তাহলে অন্য দলগুলা দেখেন। বিএনপি ছেড়ে দেন। বিএনপি দেখবে আপনার ফ্যামিলিতে, আপনি ফ্যামিলিগতভাবে আপনার বাবা মন্ত্রী ছিল কিনা, অথবা আপনি ভিন্ন দলের ছোট একটা দল, মনে করেন রাশেদের মতো, ওই নুরু পাগলার মতো দল, অথবা ববি এরকম হাজাজ, টাইপের দল, ববি হাজ্জাজের মতো দল, অথবা মনে করেন যে ওই জুনায়েদ যে আরো আরেকজন আছে না, ওই যে জুনায়েদ সাকি। আরেকজন বাম, জুনায়েদ সাকি, এরকম ছোট ছোট দল খোলেন, তাহলে আপনি মন্ত্রী হতে পারবেন। তা না হলে আপনি তৃণমূল, আপনি যারা বিএনপি তৃণমূল আছে তাদেরকে বলছি আপনারা বিএনপি ছেড়ে দেন। আর অথবা মনে করেন আপনার চাঁদাবাজ হতে হবে, চাঁদাবাজ হলেও জায়গা আছে। মনে করেন চাঁদাবাজির বৈধতা দেবে কি, যদি স্বইচ্ছায় আসে তাহলে সেটা চাঁদাবাজি না, যদি জোর করে নিয়ে হয় সেটা, আরে ভাই জোর করে নিলে সেটা হাইজ্যাক, এটা চাঁদাবাজি না। চাঁদাবাজি স্বইচ্ছাই হয়, নেগোসিয়েশনের মাধ্যমে চাঁদাবাজি হয়। আর এই চাঁদাবাজির কারণেই এখন তারেক রহমানকে দায় নিতে হবে। ওনার যে প্রতিমন্ত্রী এসব কথা বলছেন, এর দায় কিন্তু তারেক রহমানকে নিতে হবে। ওই চাঁদাবাজির কারণে একদিনে দ্রব্যমূল্য বৃদ্ধি দেখেন কি অবস্থা, মানে সরি একদিন না, 3 দিনে, 3 দিনের দ্রব্যমূল্য বৃদ্ধি হিউজ পরিমাণে। কারণ কি ভাই, কারণ আপনি মনে করেন আমার যশোরের সবজি অনেক অনেক বেশি, অনেক বেশি সবজি হয়। যশোর থেকে যখন ঢাকায় সবজি যায়, এক একটা ট্রাক প্রতি চাঁদা দেওয়া লাগে কম হলেও 2,500 টাকা, ট্রাক প্রতি চাঁদা দেওয়া লাগে বিভিন্ন জায়গায়, মানে ই করেছে ওই যে নেগোসিয়েশনের মাধ্যমে। এই চাঁদাগুলা যখন দিয়ে আপনি ঢাকায় যাচ্ছে না, এখন ব্যবসায়ী ভাই দেয় 2,500, বলে হচ্ছে 10,000 খরচ, আলটিমেটলি জনগণের কাছ থেকে তোলে 10,000 খরচ, জিনিসপত্রের দাম অটোমেটিক বেড়ে যাচ্ছে শুধুমাত্র চাঁদাবাজির কারণে। জিনিসপত্র দাম বাড়ছে, আর এর দায় তারেক রহমানকে নিতে হবে। তিনি ক্ষমতায় আসার পরে দায় নিবেন, আশা করি তিনি দায় নিবেন। পররাষ্ট্রমন্ত্রী যাকে বানালেন, তিনি কিন্তু একদিনের জন্য ক্ষমতা, 1 সেকেন্ডের জন্য ক্ষমতা ত্যাগ করেননি। এবং এখন প্রশ্ন আসছে, তিনি কিন্তু শপথ, মানে শপথ গ্রহণের আগে তার যেই পদ ছিল সেই পদ থেকে অবসর নিয়েছেন কিনা, বড় প্রশ্ন। আপনি অবসর নেওয়ার দরকার হয়নি, তিনি আসছেন কিন্তু ফ্ল্যাগালা গাড়িতে গেছেন, ফ্ল্যাগালা গাড়িতে, ফ্ল্যাগ কিন্তু স্যার আসেনি। অন্যান্য না না, উপদেষ্টা যারা ছিলেন, এখানে এটা বলা যায় যে নতুন শপথ নেওয়ার পরই তো পুরাতন পোস্ট বাতিল হয়ে গিয়েছে, এটা তো না বলা যায়। কিন্তু উনি উনি আসার সময় তো ফ্ল্যাগ নিয়ে আসছেন, তাহলে আপনি ওইটা তো আপনি আসার ফ্ল্যাগ সময় তো নিয়ে সবাই আসছেন। ফ্ল্যাগ নিয়ে আসছে, যাওয়ার সময় না 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 অন্যরা না ফ্ল্যাগ ফ্ল্যাগ পায় না, সে পাইছে। না না না, কোন কোন উপদেষ্টা যারা শপথ নিতে আসছেন সব ফ্ল্যাগ খুলে আসছেন, কেউ ফ্ল্যাগে আসেননি। এবং দেখ আপনি সব থেকে মজার একটা কাহিনী দেখবেন, যারা ভাই ক্ষমতার একটা খুব সুন্দর একটা জিনিস, এটা আপনারা খেয়াল করছেন কিনা জানি না, ক্ষমতা যেই চলে গেছে, অনেকে দেখবেন এটা এআই ভিডিও হতে পারে, অনেকে লাগেজ নিয়ে যাচ্ছেন, ঠেলার কোনো লোক নাই, অনেকে পাশে বসে আছেন, পুলিশ তারে এক প্রকার ধাক্কা দিয়ে চলে যাচ্ছে, মানে তারে কোনো গুনছে না, এরকম অনেক উপদেষ্টা, অনেক কাহিনী আপনারা দেখছেন। এটা ভাই ক্ষমতার একটা খেলা। কিন্তু আমার যে জায়গাটা ছিল সেই জায়গাটায় আসি, পররাষ্ট্র উপদেষ্টা যিনি ছিলেন, মানে শেখ ইউনূস সরকারের দ্বিতীয় পাওয়ারফুল পারসন যে ছিলেন, সে এই সরকারের মন্ত্রী হওয়া মানে নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার 1 নম্বর, আমি কিন্তু কোনো দলের না, 1 নম্বর আলামত। 2 নম্বর আলামত, সেই সরকারের অ্যাটর্নি জেনারেল যখন এই সরকারের মন্ত্রী হয়, তখন নির্বাচন প্রশ্নবিদ্ধ বলে আমি মনে করতে চাই। আমি মনে করতে চাই কি কারণে, আমি সাধারণ জনতা হিসেবে মনে করতে চাই। আপনি বলবেন যে আসেন না, তার অনেক যোগ্যতা আছে, এবং তিনি হচ্ছেন যারা জামাতের অ্যাক্টিভিস্ট চালাইছে, জামাতের অ্যাক্টিভিজম চালাইছে, সেই গুরু, যিনি তাদের অ্যাক্টিভিস্টের গুরু, বুঝছেন আমি কাকে বোঝাচ্ছি, বাইরে থেকে অ্যাক্টিভিস্ট করেন, জামাত আমার দল, এই গুরুর তিনি হচ্ছে শীর্ষ, মানে তিনি তার কথা শুনে অ্যাক্টিভিস্ট চালান, তাহলে মানে একটু প্যাস খেয়ে গেল না, মানে জামাত যে এটা 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 আছে। সত্য, এটা সত্য যে সেই সেই গুরুই কিন্তু বলেছেন খলিল, মানে সেই অ্যাক্টিভিস্ট বলতেন খলিল আমার গুরু, এবং খলিলকে তিনি প্রথম লাইনলাইনে টেনেছিলেন এবং ডিপ স্টেটের কাছে কথা বলে খলিলকে উচ্চ পদে দিয়েছিলেন রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ। বাট আমি যতটুকু জানি যে গত বছরের জুনে যখন ডক্টর ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠক হয়, লন্ডন বৈঠক, তারপর থেকেই খলিলুর রহমান তার ওই শিষ্যর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। না ভাই, এগুলো এগুলো তো আমি, এটা আপনার অন্তরের মধ্যে কি হচ্ছে বাইরে তো আমরা জানি না, আমি জনগণ, আমি তো জানতে চাচ্ছি না আপনার সাথে কি আপনি বলছেন সে আমার লোক, আমাকে তাকে রেসপেক্ট দিতে, আপনি ভিডিও বানাই দিচ্ছেন, আর সে আমার লোক, তাকে রেসপেক্ট দিয়ে কথা বলতে হবে। না আমরাও রেসপেক্ট দিচ্ছি না, যেহেতু আমাদের অমুক একজন বিশাল অ্যাক্টিভিস্টের মানুষ, সেজন্য আমরা আপনি একটু কি মনে রেসপেক্ট করেন দিচ্ছি। এখনো এখন গুরু শিষ্য কোনো যোগাযোগ আছে? থাকলো না থাকলো ভাই সেটা তো আমি কেয়ার করি না, আপনি যেটা বলছেন, আপনার কথা যেটা বলছেন পাবলিকালি, আমি সেটা বিশ্বাস করতে চাই। আপনার মধ্যে সমস্যা আছে, আপনাদের গুরু শিষ্য সমস্যা আছে, আমার তো দেখার বিষয় না। পাবলিকালি যেটা বলছেন, পাবলিক স্টেটমেন্ট যেটা দিচ্ছেন, সেটা নিয়ে কথা বলেন।
এখন আসেন বিএনপির ভাইরা বলবেন কি জানেন, যে না উনি অনেক শিক্ষিত মানুষ, উনার মতো একজন প্রফেশনাল কূটনীতিবিদ এরকম দরকার আছে আমাদের, এখন যে অবস্থার কারণে আমাদের দরকার আছে। এখন আমার প্রশ্ন বিএনপির ভাইদের কাছে, চ্যালেঞ্জ করলাম, রেজা কিবরিয়ার থেকে অর্থনীতিবিদ বিএনপির মধ্যে কে আছে তার থেকে অর্থনীতি ভালো বোঝে? কই, যোগ্যতা তো কোনো কাজ হয়নি। রেজা কিবরিয়ার থেকে চ্যালেঞ্জ করেন তো, রেজা কিবরিয়ার থেকে অর্থনীতি ভালো বোঝে বিএনপির একজন আছে কিনা? তাকে কি মন্ত্রী বানায়ছে? আলতাফ হোসেন চৌধুরীর মতো স্বরাষ্ট্রমন্ত্রী পরিচালনা করার যোগ্যতা বিএনপির মধ্যে দ্বিতীয় আর একজন আছে কিনা? চ্যালেঞ্জ করেন তো। আছে? নাই। কি আপনি বানালেন হচ্ছে ওই যে সেই বিশেষ উপদেষ্টা, বিশেষ পাওয়ারে, বিশেষ পাওয়ারফুল, বিশেষ, আমি ওনার নামও নিতে চাই না, একে বানালেন, ইনি হচ্ছে একটা দেশের এজেন্ট। আমি আপনাকে সরাসরি বলে দিই, ইনি হচ্ছে অন্য একটা দেশের, পশ্চিম একটা দেশের এজেন্ট। স্বরাষ্ট্রমন্ত্রী। একে বানালেন, হ্যাঁ, না 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 না, স্বরাষ্ট্রমন্ত্রী না, আমি পররাষ্ট্রমন্ত্রীর কথা বলছি। স্বরাষ্ট্রমন্ত্রীর কথা পরে আসছে, উনি হচ্ছে ছিলেন, ওনার কথা আলাদা কাহিনী। তো উনি পররাষ্ট্রমন্ত্রীকে বানাচ্ছেন আমেরিকান, সাথে দিচ্ছেন যে না আমেরিকা তো, আবার আমেরিকার ইন্ডিয়ার মধ্যে একটু দ্বন্দ্ব আছে, আপনারা দেখছেন 18% ট্যাক্স, এই অনেক ট্যাক্সের অনেক ঝামেলা আছে। এখন ইন্ডিয়া আবার তাকে আবার বিশ্বাস করতে যাচ্ছে না, এখানে সমস্যা আছে। এখন আমার আরেকজন লোক লাগবে, আমার লোককে তাকে আরেকজন প্রতিমন্ত্রী রাখতে হয়েছে। বলেন তো, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এক মন্ত্রণালয় থেকে দুইজনের কাজ কি? আমাদের ওখানে সচিব আছে না, উপসচিব আছে না, যুগ্ম সচিব আছে না? তো একই মন্ত্রণালয়, আপনার চিন্তা করে দেখেন, যেই প্রতিমন্ত্রী যাকে বানায়ছে তার থেকে কি আমার কোন যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব, সচিবের কথা বাদই দিলাম, যুগ্ম সচিবের মতো জ্ঞান উনি কি রাখেন কিনা জিজ্ঞেস করছেন কখনো? রাখেন না। ভাই, সব থেকে বড় বিষয় কি জানেন, আমরা দলকানা অন্ধ মানুষ, আমরা দলের বাইরে বেরোতে পারি না। আপনি বলেন তো, আমাদের যতগুলা প্রতিমন্ত্রী বানানো হয়েছে সবগুলা ফ্যামিলি ওরিয়েন্টেড, কিন্তু আমার বিএনপি দলের তৃণমূলের লোক ছিল না? আপনি আসেন, অমিত, তারপরে ইশরাক, তারপরে আরো কয়জন আছে, আপনি নাম ধরে ধরে বলেন, সবগুলা ফ্যামিলি, মানে তার বাবা ছিল, তার বাবা নাই, মারা গেছে, অথবা অন্য কোনো হয়েছে যে কারণে তাকে মন্ত্রী বানাতে, প্রতিমন্ত্রী পর্যন্ত দিতে হয়েছে, কিন্তু তার যোগ্যতা নাই। ইশরাকের কথা চিন্তা করে দেখেন, আন্দোলন হচ্ছে, সে যে বলছে যে অমুক একজন, আমি একজন বিদেশি আমেরিকান, মানে ইসের থেকে আসছি, তুমি আমাকে তোমার ইসে নিয়ে যে ব্রিফ করাও, তাকে নিয়ে যে ব্রিফ করা হয়েছে, দেখেননি আন্দোলনের সময়? তো সেই ধারণার একজন মানুষ এখন প্রতিমন্ত্রী হবেন। আপনারা কখনো চিন্তা করতে পারছেন ভাই দেশ কোথায় যাচ্ছে? আর আসলে ভাই আমাদের বিষয় হচ্ছে, আমরা তো আসলে কোনো রাজনৈতিক দলের না, সত্য কথা বলতে হবে। বিষয় হচ্ছে দেখেন, জামাত ইসলাম নির্যাতনের শিকার, সেটা আমরা সবাই যারা সাধারণ মানুষ সবাই দেখছি, অনেক নির্যাতনের শিকার হয়েছে। এক সময় ছিল শিবির বলে, আপনি যদি মনে করেন যে, আপনি নিজেও দেখছেন, অনেক রিপোর্ট করছেন যে শিবির বলেই মনে করেন যে মেরে ফেলছে, এবং আপনি যে আক্রমণ চালাচ্ছে সেটার যুক্তিকতা হচ্ছে ও শিবির করে, বুঝতে পারছেন? এখন জামাত ইসলামের ভাইরা যেটা করছে, অথবা জামাতের আমির যেটা করছে, শহীদ মিনারে ফুল দিতে যাচ্ছে অথবা ই করতে যাচ্ছে, এটাকে আমরা স্বাগত জানাই। এটা তর্ক বিতর্ক অনেক কিছু থাকবে, এটাকে আমরা চরম ভাবে, মানে আমরা কি বলে যে স্বাগত জানাবো, এটা আমার ভাষা নাই, এটাকে আমরা স্বাগত জানাই। সেখানে দোয়া করতে পারে, বিভিন্ন তর্ক বিতর্ক করতে পারে। দেখেন জামাত ইসলামকে অনেকে বলছেন জামাত ইসলাম কেন ক্ষমতায় আসেনি এইবার, জামাত ইসলাম নিজেও চাইনি এবার ক্ষমতায় আসবে। আমি আপনাকে অনলাইনের সরাসরি বলে যাচ্ছি, নিজেও কখনো চায়নি এবার ক্ষমতায় আসবে। তারা বলছে, দেখেন তাদের নারী নেতৃত্ব নিয়ে তারা বলছে যে আমাদের নারীরা প্রিপেয়ার্ড হচ্ছে, তারা এখনো প্রিপারেশনের পর্যায়ে আছে, তারা এখন ক্ষমতায় যাওয়ার জন্য না, তারা এটা সরাসরি বলছে। এবং আমি জামাত ইসলামের ভাইদেরকে বলবো, শুধু শহীদ মিনারে কেন, আপনারা দরকার হলে আপনাদের নারী নেতৃত্ব, আপনাদের নারী যারা আছে তাদেরকে, এই যে বিভিন্ন অনলাইন টক শো চ্যানেল আছে, কথা বলুক। আপনারা তো, মানে আপনাদের নারী নেতৃত্ব শুধু হিজাব পরলেই যে মূর্খ হয়ে যাবে অথবা হয়ে যাবে, এটা আমরা বিশ্বাস করি না। আপনাদের নারী নেতৃত্বকে সামনে আনেন। আপনাদের অনেক কিছু, যেমন আগের যে জামাত এবং এই জামাতের মধ্যে ভাই অনেক পার্থক্য দেখতে পাইছেন আপনি, অনেক পার্থক্য। তারা কিন্তু আগের সেই মানে মূল ধারা থেকে অনেক কিছু চেঞ্জ করে আসছে, এবং আমি চাই যে ডক্টর শফিকের অধীনে আরো চেঞ্জ করে আসুক। হ্যাঁ, আমি এই জামাতকেও সমালোচনা করতে চাই। এখন আসেন যে এই যে মুনাজাত টুনাজাত ভাই, এগুলা বাম প্রগতিশীল অনেক কথাবার্তা, অনেক কয়জন আছে যারা শুধুমাত্র নেতৃত্বের আসনে বসে, মানে মনে করেন কথা বলতে হবে এই কারণে বলে, কিন্তু আপনি যদি ফিল্ড লেভেলে যান, যতগুলা ইলেকশন আপনি হিস্ট্রি দেখেন, ইলেকশন দেখেন, 1% ভোট নাই, 1% ভোট নাই, মানে তারা যে কথা বলে সেটা জনগণ খায় না। কারা কারা তারা? এই যে আমাদের বাম
বাম ও সংস্কৃতি, বাম আচ্ছা, কিছু হ্যাঁ, লোক আছে আচ্ছা, জানে, আমি আর আচ্ছা। ওই জোটের নাম বললাম না, 7টা কি 8টা দল আছে আমাদের বাম ধারণার দল। এই দলগুলার মনে করেন এই অবস্থা। এখন হচ্ছে জামাত ইসলামের বিষয়টা গেল। আপনি আরেকটা জিনিস বলছিলেন যে আমাদের চুপ্পু উম আর হচ্ছে এবং তারেক নবনির্বাচিত রহমান, প্রধানমন্ত্রী তিনি জি, শহীদদের জি ভাই, স্মৃতিস্তবকে ফুলের পরে তিনি দোয়া মাহফিলে এটা মোনাজাত এই করলেন। এইটা হচ্ছে অনেক সময় অনেক নাটক করতে হয়, অনেক কিছু করতে হয়। কিন্তু আমরা দেখছি যে চুপ্পু কিন্তু যেই সময় ডক্টর ইউনূসকে শপথ গ্রহণ করাইছিলেন না, চুপ্পু কিন্তু ৩ জন, মানে একটা এমসিকিউ প্রশ্ন আসতে পারে ভবিষ্যৎ যারা বিসিএস দেবেন তাদের জন্য, যে একটা কোন প্রধান রাষ্ট্রপতি ৩টা সরকারকে শপথ গ্রহণ করাইছিলেন। তো নামটা মনে রাখেন, সেটা কিন্তু চুপ্পু। তো এই চুপ্পু কিন্তু দেখেন শেখ হাসিনার শপথ করার কি খুশি, মনে করেন তার খুশি আমরা দেখি নাই। কিন্তু ডক্টর ইউনূসের যখন শপথ করা হয়েছে না, তখন মনে করেন সে পারলে চোখ থেকে কান্না, চোখ থেকে পানি বের হয়ে যায়। এবং এরপরে আসলেন তারেক রহমান। মানে তারেক রহমান। তারেক রহমানের সময় দেখছে, আপনি খেয়াল করছেন কিনা জানি না, হাতে হাত রেখে যে সময় হ্যান্ডশেক করে না, কি যে সুন্দর একটা হাসি দিছে, মনে হয় যে সে কোনো একটা মানে কোনো একটা ফেভার খারাপ চায়। কাজ থেকে, মানে কোনো একটা জিনিস থেকে সে মুক্ত হলো, মানে খুব শান্তি, একটা শান্তির হাসি দিছে। হ্যাঁ, এই শান্তির হাসি আমরাও দেখতে চাই, বাংলাদেশের সব মানুষ শান্তিতে থাকুক। কিন্তু ভাই আমাদের আমাদের যেই এখন যে কথা, এই যে মনে করেন যে কবর জিয়ারত করলো, এই কথা বললো, এইগুলা জাস্ট কুতর্ক। হুম। আমাদের যে বিষয়টা, যেটা আমরা বিএনপির কাছ থেকে আশা করছিলাম, সেটা আমরা পাইছি কিনা সে বিষয়ে আগে কথা বলি। আসলে আসেন, আমাদের একজন উপদেষ্টা মন্ডলী, পররাষ্ট্র উপদেষ্টা